তিশা এক হাত দিয়ে ওড়নাটা সামলাতে সামলাতে মনে মনে গাল ফুলিয়ে ভাবলো, আস্ত একটা ডিক্টেটর। মানুষ অসুস্থ হলে একটু মিষ্টি কথা বলে, আর উনি আসছেন কমান্ড দিতে। ফকিনের ঘরের মডার্ন জমিদার কোথাকার। ভারী পরিবেশ আর বিদঘুটে সব গন্ধ হাসপাতালটা বাড়াবাড়ি অপছন্দের তৃষার। যদিও এটা স্বাস্থ্যসম্মত বিন হসপিটাল ছিল, তবুও হাসপাতালের পরিবেশে সবসময় বিরক্তি করে তৃষার জন্য। এক প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচে সে। ঘণ্টাখানিক হয়তো এসেছে তারা, এর মধ্যেই দম বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণ হাসপাতালের করিডোর পেরিয়ে আর্য তৃষাকে নিয়ে পার্কিং লটের দিকে অগ্রসর হলো। তৃষা এতক্ষণে হাফ ছেড়ে বেঁচেছে। আর্যর এক হাতে টুইঙ্কেল আর অন্য হাতে সে অত্যন্ত সন্তর্পণে তৃষার সুস্থ হাতটি ধরে রেখেছে, যেন সামান্য অসতর্কতায় এই কাচের পুতুলটি আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ির কাছে পৌঁছাতে আর্য পকেট থেকে রিমোট টিপে লক খুলল। সে অত্যন্ত কোমলতার সাথে তৃষার জন্য পেছনের দরজাটি খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা যখন গাড়িতে উঠতে গেল তখন চোট পাওয়া ডান হাতটির ব্যথায় তার মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। আর্যর তীক্ষ্ণ নজর তা এড়ালো না। সে দ্রুত টুইঙ্কেলকে পাশে সরিয়ে দিয়ে নিজেই ঝুঁকে এলো তৃষার দিকে। 1 সেকেন্ডের জন্য যদি কখনো একটু শান্ত হয়। আর্যর তীক্ষ্ণ স্বরে স্বামীর উক্তিতে মুখ কুঁচকে কিছু বলতে যাবে তার আগে আর্য তৃষার কোমরে এক হাত দিয়ে এবং অন্য হাতে তার কাঁধে আগলে ধরে অতি সাবধানে তাকে পেছনের সিটে বসিয়ে দিল। তৃষা আর্যের এমন আকস্মিক কাণ্ডে বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব করলো আর্যের গায়ে সেই পরিচিত কোষ্ঠল সৌরভ আর তার হাতের উষ্ণতা। কয়েক সেকেন্ডের জন্য দুজনের নিঃশ্বাস যেন একীভূত হয়ে গেল। তৃষার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ধুকপুক করছে, অথচ আর্যর চোখে তখন কেবল এক নিবিড় সুরক্ষার আবেশ। তৃষাকে বসিয়ে দিয়ে আর্য যখন সিট বেল্টটা টেনে দিচ্ছিল তখন তৃষা আলতা আমতা করে বলল, আমি নিজেই পারতাম, আপনি কেন শুধু শুধু। আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে বেলটা ক্লিপে আটকে দিয়ে বলল, আপনার ভাড়ার দৌড় তো আজ হাসপাতাল পর্যন্ত দেখাই গেল। সো এখন থেকে পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আপনি জাস্ট একটা প্যাসিভ অবজেক্ট হয়ে থাকবেন। কথা বলবেন কম, আর নিজের এই ইনজুর্ড বডিটাকে নাড়াচাড়া করবেন আরও কম। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল, মিস্টার ডিক্টেটর, সাহায্যের নামেও জাস্ট হুকুম জারি করছেন। আর্য ড্রাইভিং সিটে বসে আয়নায় তৃষার প্রতিবিম্বের দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, শুনেছি মিস তৃষা, আপনার ওই ভোকাবুলারি ব্যাংক থেকে আমাকে দেওয়া বিশেষণগুলো কিন্তু আমি সব সেভ করে রাখছি। সময় মতো সুদ আসলে ফেরত পাবেন। টুইঙ্কেল এতক্ষণ পাপার বাণীর এই গাম্ভীর্যের দৈরথ দেখছিল। সে পেছনের সিটে তৃষার কোল ঘেঁষে বসে তার ছোট্ট হাতটি তৃষার সুস্থ হাতের ওপর রাখল। গাড়ি স্টার্ট দিতেই টুইঙ্কেল বড় বড় চোখ করে আর্যর দিকে তাকিয়ে বিজ্ঞর মতো বলে উঠল, পাপা, তুমি মিছামিছি পানিকে বকছো কেন? তুমি তো সারা রাস্তা কোলে করে আমাকে নিয়ে আসো, বাণীকে কেন কোলে তুললে না? তুমি কি জানো না, হিরোইনদের ব্যথা পেলে হিরোরা কোলে তুলে নেয়? তুমি বাণীকে শুধু সিট বেল্ট বেঁধে দিলে, ও কি পুতুল নাকি? ড্রাইভিং সিটে বসা আর্যর হাতটা গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ একটু কেঁপে উঠল। আয়নায় সে দেখল টুইঙ্কেল বেশ আয়েশ করে তৃষার ওপর হেলান দিয়ে বসে আছে। মেয়ের এমন অকাট্য যুক্তিতে আর্যর মতো দুধে অফিসারেরও যেন বাক্য স্ফূর্তি হলো না। সে শুকনো একটা ঢোক গিলে পরিস্থিতি সামাল দিতে বলল, মাম্মা, বানি এখন অসুস্থ, আর আমি তো ড্রাইভার। ড্রাইভার কি গাড়ি ফেলে রেখে কাউকে কোলে নিতে পারে? তুমিই বরং বানিকে ধরো যাতে ও আর পড়ে না যায়। টুইঙ্কেল ছাড়বার পাটে নয়, সে তৃষার চিম্বুক ছুঁয়ে আদুরে গলায় বলল, বাণী, পাপা একদম পচা, শুধু বড় বড় কথা বলে। তুমি ভেবো না তো আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বাণী, তুমি তো হিরোইন হয়ে বাবুটাকে বাঁচালে, এখন পাপা কি তোমাকে পুরস্কার হিসেবে বড় চকলেট বক্স কিনে দেবে? পাপা কিন্তু আমাকে বলেছিল তুমি অনেক ব্রেভ। তৃষা চট করে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য দ্রুত চোখ সরিয়ে রাস্তার দিকে নিবদ্ধ করলো। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে নিজের কাছে টেনে নিল। এই গম্ভীর খাম্বটা তবে আড়ালে আমার প্রশংসা করে, বাইরে তো শুধু ডিক্টেটরগিরি। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, চকলেট লাগবে না সোনা, পাপা যে বকা দিচ্ছে না এটাই তো বড় প্রাইজ। তুমি বরং পাপাকে বলো এখন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে। বাণীকে তো আবার অর্ডার মেনে রেস্ট নিতে হবে, তাই না? টুইঙ্কেল এবার আর্যর সিটের পেছন থেকে তার শার্ট টেনে ধরে বলল, পাপা শোনো, বাড়ি গিয়ে তুমি বানিকে একলা ফেলে রাখবে না কিন্তু। বানি একা থাকতে ভয় পায়। তুমি বানির ঘরে ল্যাপটপ নিয়ে বসবে আর বানিকে কার্টুন দেখাবে। আর হ্যাঁ, বানিকে নিজ হাতে ওষুধ খাইয়ে দেবে। বানি তো ওষুধ খেতে গেলে মুখটা তিত করে করে ফেলে।
আর্যর কপালে এবার দুশ্চিন্তার বদলে ঈষৎ লজ্জার রেখা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, মাম্মা, বানি বড় হয়েছে, সে নিজেই খেতে পারে। তুমি কি কথা বলা বন্ধ করবে? তৃষা নিজেই খানিকটা চুপসে গেল টুইঙ্কেলের বাচ্চামি সুরে এমন কথায়। সে টুইঙ্কেল টেনে তার মুখে আদুরে স্পর্শ লেপে বলল, ড্রাইভিং এর সময় বেশি কথা বলতে হয় না কিউটি পাই, না হলে পাপার কনসেন্ট্রেশন নষ্ট হবে। দেন তুমি বরং এখন আমার সাথেই কথা বলো। রাস্তায় জ্যামের কারণে গাড়ি বারবার থামছিল। আর্যর ড্রাইভিং অত্যন্ত স্মুথ, তবুও প্রতিটা ব্রেক করার সময় সে আয়নায় নজর রাখছিল তৃষার দিকে। হঠাৎ করে একটা গর্তে চাকা পড়তেই গাড়িটা একটু ঝাঁকুনি খেল। আর্যর হাতটা যেন স্বয়ংক্রিয়ভাবে গিয়ার ছেড়ে পেছনের সিটের দিকে চলে গেল, তৃষাকে আগলাতে লাগলো। ব্যথা লেগেছে? আর্যর কণ্ঠস্বরে চিন্তার রেশ স্পষ্ট। তৃষা মাথা নেড়ে জানালো সে ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করো আর্যর কপালে এখনো চিন্তার রেখাগুলো মেলায়নি। বাড়ি ফেরার পথে তৃষা লক্ষ্য করো আর্য একটি ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে সে নিজেই ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটা ছোট ব্যাগ হাতে ফিরে এলো। তারপর পেইন কিলার আর কিছু মাল্টিভিটামিন। আর হ্যাঁ, এই লজেন্স গুলো ট্রিঙ্কেলের জন্য নয়, আপনার জন্য। তেতো ঔষধের পর যদি মুখটা করলার মতো তেতো থাকে, তবে এগুলো কাজে দেবে। আর্য প্যাকেটটা তৃষার করে রাখলো। তৃষা অবাক হয়ে লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। আর্যর এই সূক্ষ্ম কেয়ারগুলো যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছে। সে মনে মনে ভাবল, লোকটা কি মানুষটা কি কোনো রিডল? এক মুহূর্ত বকছে, পরক্ষণে আবার লজেন্স কিনে দিচ্ছে। আর্যর গাড়িটা সুখ নিরেই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আর্য দ্রুত গাড়ি থেকে নেমে তৃষার পাশের দরজাটা খুলে দিল। টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষাকে পাশাপাশি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আজকের জন্য আপনার অ্যাডভেঞ্চার কোটা শেষ। এখন থেকে ডিনারের আগ পর্যন্ত আপনি প্রপার বেড রেস্টে থাকবেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃষা লক্ষ্য করো আর্যর হাতে তার সেই আকাশি রঙের ওনার এক প্রান্ত, যা সে অতি সাবধানে ধরে রেখেছে যাতে মেঝেতে না লুটিয়ে পড়ে। আর্যর সূক্ষ্ম খেয়ালগুলোতে অলক্ষে মুচকি হাসল তৃষা। রুমের সামনে আসতেই আর্য তৃষার উদ্দেশ্যে ফের বলল, রেস্ট নেবেন এখন, টোটালি রুম থেকে বেরোবেন না কিন্তু। টুইঙ্কেলের লিস্টের সবটা না হলেও ওষুধ আর রেস্টের পার্টটা কিন্তু আমি স্ট্রিক্টলি মনিটর করব। আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি যে টুইঙ্কেলের চেয়ে কম তা আজ প্রমাণিত। সো নো মোর আর্গুমেন্টস। তৃষা মুখখানা বাংলার পাঁচের মতো করে ভেতরে প্রবেশ করো, মনে মনে বিড়বিড়াল। স্বাভাবিক কথাও যদি ঠিকভাবে বল। রাতের নিস্তব্ধতা সুখ নীরকে এক মায়াবী চাদরে ঢেকে দিয়েছে। তৃষার ঘরে মৃদু নীল আলো জ্বলছিল। ওষুধের ঝিমুনি আর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটা রাত আর 9টার ঘর ছুঁই ছুঁই। ধরফর করে বিছানায় উঠে বসল তৃষা। ব্যান্ডেজ করা ডান হাতটা অবশ হয়ে আছে, কিন্তু তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করছে তার মনে। বাড়ির রাতের ডিনারের দায়িত্বটা তো তার ছিল। এ বাড়িতে আসার পর থেকে তো সে দায়িত্ব সে নিজেই গ্রহণ করেছে। তৃষা দ্রুত বিছানা ছাড়ল। ওনাটা কোনো মতে বাম হাতে টেনে নিয়ে সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। তার মনে একরাশ অপরাধবোধ। নিশ্চয়ই আর্য আর টুইঙ্কেল না খেয়ে বসে আছে, কিংবা হয়তো টুইঙ্কেল খিদে কান্না করছে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে নিচের হল ঘরে নিস্তব্ধতা দেখে সে অবাক হলো। কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই তার কানে ভেসে এলো খুন্তি নাড়ার শব্দ আর টুইঙ্কেলের খিলখিল হাসি। তৃষা রান্নাঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখলো তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রান্নাঘরে সে অতি পরিচিত পরিবেশে আছে এক অভূতপূর্ব দৃশ্য, যাকে সবসময় ইস্ত্রি করা শার্ট আর দামি স্যুটে দেখা যায় সেই আর্য হেসানি আজ নিজের ধবধবে সাদা শার্টের হাতাগুলো কনুই পর্যন্ত গুটিয়ে কোমরে একটা গাঢ় রঙের আবরণ জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতে চপার আর অত্যন্ত দক্ষ হাতে সে সবজি কুচি করছে। আগুনের তাপে আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর তার মনোযোগ পুরোপুরি কড়াইয়ের দিকে। রান্নাঘরের চুলোর পাশের কাউন্টার টপের ওপর আয়েশ করে বসে আছে টুইঙ্কেল। সে দুই পা দোলাচ্ছে আর অনর্গল বক বক করে চলেছে। পাপ্পা, তুমি তো বানিকেও ছাড়িয়ে গেছো। তুমি কি জানো, বানি যখন আলু কাটে তখন মাঝে মাঝে আঙুল কেটে ফেলে। তুমি তো একদম প্রো। আচ্ছা পাপ্পা, তুমি কি ইউটিউবে শেফদের মতো কড়াইটা ওভাবে উপরে ছুঁড়ে মারতে পারো? আর্য রান্না করতে করতে আলতো হাসল। চূড়ার আঁচ কমিয়ে সে টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, ওটা শেফরা করে, আমি তো জাস্ট তোমার আর তোমার অসুস্থ বাণীর জন্য কোনো মতে কাজ চালাচ্ছি। বাণী যদি কাল সকালে উঠে দেখে আমি তার কিচেন দখল করেছি, তবে সে তো আমাকে মিস্টার ডিকটেটর থেকে মিস্টার ইন্টারফেয়ার বানিয়ে দেবে।
টুইঙ্কেল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। না পাপা, বানি তো আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। পাপা, বানি কিন্তু অনেক চিজ পছন্দ করে। তুমি কি পাস্তায় এক্সট্রা চিজ দিবে? তৃষা দরজার আড়ালে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে রইল। যে মানুষটা 1 ঘন্টা আগে হাসপাতালে তাকে ধমকাচ্ছিল, সেই এখন নিজের হাতে তার জন্য রাতের খাবার রাখছে। আর্যর হাতের সেই সাবলীল মুভমেন্ট আর টুইঙ্কেলের সাথে তার এই নিবিড় সখ্যতা তৃষার মনের সবটুকু অভিমান এক নিমিষে জল করে দিল। সে আর স্থির থাকতে পারল না, দ্রুত রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে বিড়বিড় করে বলল, আ- আপনি আপনি এখানে কেন? আর এসব কি করছেন? আমি তো নেমে আসছিলাম রান্না করতে। আর্য চমকে পেছনে ফেল। তৃষাকে দেখেই তার কপালে আবার সেই বিরক্তির ভাঁজ পড়ল। সে চারপাশটা চপাটা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আপনাকে কি আমি বেড রেস্টে থাকার অর্ডার দিইনি, নাকি আপনি বাংলা বুঝতে পারেন না? তৃষা আমতা আমতা করে বলল, না মানে রাত হয়ে গেছে, আপনারা না খেয়ে থাকবেন তাই। এ বাড়িতে আপনি ছাড়াও একজন সক্ষম মানুষ আছে, সেটা কি ভুলে গিয়েছিলেন? তাহলে আপনি রান্না করবেন? এই যে শুনুন, শুধু এইখানে না, শিপে আমার জন্য আমার নিজেকেই করতে হয়। সো আই হ্যাভ এ নলেজ কিভাবে রান্না করতে হয়। তাই আপনার এমন ফালতু টেনশন না করলেও চলবে। যান, গিয়ে রেস্ট নিন। তৃষা দোনমনা করে বলল, না মানে আপনি কতটুকুই বা পারবেন? রান্না বান্না তো অভ্যেসের ব্যাপার। তাছাড়া টুইঙ্কেল চিজ পাস্তা খেতে চেয়েছে, ওটা বেশ ট্রিকি। আমায় দিন, আমি বাঁ হাতেই ম্যানেজ করে নেব। আর্য হাতের খুন্তিটা একপাশে রেখে আর চোখে তৃষার দিকে তাকালো। তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার ইশারা করে বলল, আপনার এই মা হাতের খেল দেখার শখ আপাতত আমার নেই। নিজের উপরে হিরোইজমের যে ওভারডোজ আপনি হাসপাতালে নিয়েছেন, সেটা কি এখনো কাটেনি? আর রান্নার কথা বলছেন, জাহাজে যখন মাঝ সমুদ্রে ডিউটি থাকে তখন নিজের খাবার নিজেকে ম্যানেজ করতে হয়। আমি আপনার মতো কেবল রেসিপি ভিডিও দেখে রান্না শিখিনি মিস তৃষা। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। সো অনধিকার প্রবেশ বন্ধ করে ডাইনিংয়ে গিয়ে বসুন। তৃষা আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই কাউন্টার টপ থেকে লাফ দিয়ে নিচে নামলো টুইঙ্কেল। সে 2 হাত কোমরে হাত দিয়ে কপাল হালকা ভাঁজ ফেলে একদম বড়দের মতো ভঙ্গিতে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখে তখন শাসনের ছোঁয়া। বানি, তুমি কেন কথা শোনো না বলো তো? পাপা তোমাকে বকেছে না রেস্ট নিতে? পাপা তোমাকে বলেছে না রেস্ট নিতে? তুমি কি জানো না, যারা কথা শোনে না তাদের পুলিশে ধরে নিয়ে যায়? আর এখন তো পাপা নিজেই পুলিশ। পাপা তো এখন সেফ। তুমি যাও তো বানি, ডাইনিংয়ে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। পাপা আর আমি মিলে আজ তোমাকে সারপ্রাইজ ডিনার খাওয়াবো। টুইঙ্কেলের এই মিনি ডিরেক্টর রূপে তৃষার হাসি পেয়ে গেল। ওকে ওকে বাবা, আমি হার মেনে নিলাম। তোমাদের বাবা মেয়ের সাথে যেটা আমার সাধ্যের বাইরে। আমি চললাম ডাইনিং এ। তৃষা ডাইনিং টেবিলের একটি চেয়ার টেনে বসলো। আজ শুক্রিরের এই নিস্তব্ধ রাতটা তার কাছে সব বেশি বড় বেশি চেনা, অথচ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই সুগন্ধি পাস্তার ঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আর্য ধীর স্থির পায়ে ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ে এলো। ডিশগুলো টেবিলের মাঝখানে সাজিয়ে রাখতে রাখতে সে একবার তৃষার দিকে তাকালো। আর্যর অ্যাপ্রনটা এখন খোলা, শার্টের হাতাগুলো আগের মতোই গোটানো। আগুনের তাপে তার ফর্সা মুখটা ঈষৎ লাল হয়ে আছে। আর্য শান্ত স্বরে বলল, ডিনার ইজ রেডি। টুইঙ্কেল, যাও হাত ধুয়ে এসো। খাওয়া শুরু হতেই তৃষা একটু বিপাকে পড়ল। তার ডান হাতটি ভারী ব্যান্ডেজে মোড়ানো, নড়াচড়া করে ব্যথায় টনটন করে উঠছে। সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করল, কিন্তু বাম হাতের আঙুলগুলো যেন তার অবাধ্য। চামচটা বারবার থালা থেকে ছিটকে যেতে চাইছে। তৃষার এই অসহায়ত্ব টুইঙ্কেলের নজর এড়ালো না। সে নিজের মুখে 1 চামচ পাস্তা পুরি দিয়ে চিবোতে চিবোতে বলল, বানি, তুমি বাম হাত দিয়ে খাওয়ার ট্রাই করছো কেন? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তান খায়? আর তুমি তো আমাদের হিরোইন বানি। তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসল। না সোনা, আমার ডান হাতে তো ব্যথা, তাই ভাবলাম একটু বাম হাত দিয়ে ট্রাই করি। চামচ দিয়ে তো পারবোই। টুইঙ্কেল এবার তার থালা সরিয়ে দিয়ে আর্যর দিকে তাকালো। তার চোখে তখন এক দুষ্ট বুদ্ধি। সে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা, দেখো, বানি খেতে পারছে না। তুমি কি দেখছো না ওর কত কষ্ট হচ্ছে? বানি তো কালকে আমাদের শপিংয়ে সাহায্য করেছিল, আজও অসুস্থ। তুমি বানিকে খাইয়ে দাও না পাপা। তুমি তো আমাকে কত সুন্দর করে খাইয়ে দাও। তৃষা চমকে উঠে প্রায় আঁতকে উঠল। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি আমি চামচ দিয়ে ম্যানেজ করে নেব। উনি অনেক কাজ করেছেন তো, ওনার এখন খাইয়ে দেওয়া দরকার নেই।
তৃষা তখনও নিশ্চুপ। তার গম্ভীর মুখ দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। তবে টুইঙ্কেল ছাড়ার পাটি নয়। সে জেদ ধরে বলল, না পাপা, তুমি যদি বানিকে না খাইয়ে দাও তবে আমিও খাবো না। বানি আমাদের অসুস্থ, আর অসুস্থদের যত্ন করতে হয়, তুমিই শিখিয়েছো, তুমি খাইয়ে দাও। তৃষা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছিল। সে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য ধীর হয়ে নিজের চেয়ারটা তৃষার একটু কাছে টেনে আনল। আর্যর প্রতিটি মুভমেন্টে এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত ভঙ্গিতে চামচটা হাতে তুলে নিল এবং পাস্তার একটি লোকমা তুলে অতি সাবধানে ফু দিয়ে ঠান্ডা করল। তৃষা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আর্য চামচটা তৃষার ঠোঁটের কাছে ধরল। তৃষাকে বিস্ময়ে বিমূঢ় দেখে সে বলল, মুখটা একটু হা করবেন, নাকি আমি চামচটা আপনার কপালে ঠেকাবো? আপনার জেদটা কি পেটের খিদের চেয়েও বড়? তৃষা আর না বলতে পারে না। সে আড়ষ্ট ভঙ্গিতে মুখটা একটু হা করলো। আর্যর হাতের সেই লোকমাটি মুখে দিতেই এক অদ্ভুত স্বাদ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর্যর হাতে সেই স্পর্শে যেন কোনো জাদুর ছোঁয়া ছিল। পুরো ডাইনিং রুমটা এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। কেবল টুইঙ্কেলের খুশিময় চাহনি আর চামচ কাটার মৃদু শব্দ সেখানে প্রাণ পাচ্ছিল। আর্য একটার পর একটা লোকমা তৃষার মুখে তুলে দিচ্ছিল। সে অত্যন্ত নিখুঁতভাবে খেয়াল রাখছিল যাতে তৃষার ঠোঁটের কোণে সস্তা লেগে যায়। তৃষার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতরে আছে। এই সেই মানুষ যে তাকে সারাক্ষণ ব্যালেন্স আর ডিসিপ্লিন শেখায়, আর আজ সেই পরম মমতায় তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর মাঝে আর্য নিচু স্বরে বলল, পাস্তাটা কি বেশি স্পাইসি হয়েছে? টুইঙ্কেলের চয়েস অনুযায়ী চিজ একটু বেশি পড়ে গেছে মনে হয়। তৃষা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, না, একদম ঠিক আছে। অনেকদিন পর এত ভালো পাস্তা খেলাম। টুইঙ্কেল দুই হাত তালি দিয়ে উঠল। ইয়ে, বানি আর পাপার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পাপা, তুমি বানিকে কালকেও খাইয়ে দেবে তো? আর্য ও তৃষা টুইঙ্কেলের এমন কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে চোখ সরানোর সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পর আর্য হঠাৎ বলল, আপনার মেডিসিনগুলো কই রাখছেন? খাওয়ার পরপরই তো আছে একটা। তৃষা কিছু বলার আগে ওর মনে পড়ো মেডিসিনগুলো তো নিজেই গুছিয়ে রেখেছে। ও জলদি পায়ে ওপর তলায় যেতে যেতে বলল, ওয়েট ফর 2 মিনিটস, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। একদম নড়চড় যেন না দেখি। আর্য চলে যেতেই তৃষা খানিক বিরক্তিতে মুখ কুচকাল। পর মুহূর্তে আনমনে বিড়বিড়িয়ে বলল, না, একদম আনরোমান্টিক না। খাম্বটা মাঝে মাঝে একটু কিউটও হয়ে যায়। সকাল হতে না হতেই পুরো বাড়ি জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। হামিদা বেগমরা পারলে তো ভোর রাতেই চলে আসে। সূর্যমণি ধরিত্রীতে এসেছে কে আসেনি, তবে সুখনীরে হাজির হয়েছে প্রত্যেকটা চিন্তিত মানব মানবী। হামিদা বেগম আর্যর উদ্দেশ্যে শাসনের স্বরে বললেন, তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি আর্য। তুমি এতটা ইম্পসিবল কিভাবে হলে? হ্যাঁ, আমি জানি তৃষা একটু চঞ্চলতা, তাই বলে তুমি ওকে খেয়াল করবে না? সাবরিনা, বৃত্তিকা, টুইঙ্কেল আর আদ্রিয়ানের সঙ্গে পাশে দাঁড়িয়ে তৃষা ভয়ার্ত দৃষ্টিতে দেখছিল ছোট চাচির বকার বিপরীতে অবনত মস্তকে দণ্ডায়মান আর্যকে। তৃষা শুকনো ঢোক গিলে ভীতর স্বরে বলল, চাচিমা, আসলে তাকে কথা শেষ করার আগেই কিছুটা ধমকে চুপ করিয়ে দিলেন হামিদা বেগম। তোমাকে কিছু বলেছি আমি, তাহলে তৃষা মাথা নিচু করে না সূচক মাথা নাড়তেই হামিদা বেগম বললেন। চুপ থাকো। তিনি ফের আর্যর দিকে ফিরে বললেন, কি হলো আর্য? তুমি নিজেই বলো, এতটা কেয়ারলেস হওয়া তোমার উচিত ছিল বাবা? যদি বড় কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? নিশ্চুপ আর্য এতক্ষণে উত্তর দিল, আমি বুঝতে পেরেছি আমি কেয়ারলেস হয়ে পড়েছিলাম, কিন্তু উনি তো বাচ্চা নন। উনাকে আমার টুইঙ্কেলের মতো ট্রিট করার তো প্রয়োজন নেই, কেননা উনি যথেষ্ট ম্যাচিওর। মনের মতো মানুষের থেকে এমন ইমম্যাচিওর আচরণ পাওয়াটা কি যথাযথ? আপনিই বলুন। হামিদা বেগম আর্যর এমন অকাট্য যুক্তির কাছে থমকে দাঁড়ালো। কিছু বলার ভাষা না খুঁজে পেয়ে এক ঝলক তৃষার দিকে তাকালেন। বেচারি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখে হামিদা বেগমের মায়া হলো বড়। তিনি আর কিছু না বলে কিচেনের দিকে যেতে যেতে বললেন, এসব বাচ্চাগুলো হয়েছে, কথায় কথায় জবাব প্রস্তুত করে রাখে সব সময়। বড়রা কথায় বলেছে, কিছু কিছু কথা মেনে নিতে হয়, তার কোনো বলাই নেই ভিতরেই। তিনি এভাবে একা একা কথা বলতে বলতে কিচেনের দিকে রওনা দিলেন। আছে মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান সকলে মুখ চেপে হাসতে লাগলো। সাবরিনা তৃষার উদ্দেশ্যে বলল, দেখছেন তো ভাবি, এটাই আমাদের আম্মু। বুঝবে কম, চিল্লাবে বেশি। যখন উত্তর পাবে না তখন আবার বেশি বলবে। তৃষা না চাইতেও হেসে উঠল।
রৌদ্রের প্রখরতা বেড়েছে বেশ, বেলা চড়াও হয়েছে খানিক। একটা রিক্সা ধরে সুকনীরের উদ্দেশ্যে ছুটছে মেহসানা। কিছুক্ষণ আগেই সাবরিনার কাছ থেকে এসে খবর পেয়েছে তৃষার ব্যাপারে। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে সে বেরিয়ে পড়েছে সুকনীরের উদ্দেশ্যে। সুব্রত লৌহ গেটের সামনে রিক্সা থামতেই মেহসানা তড়িঘড়ি করে নেমে পড়ল। এমনকি রীতিমতো ভুলেই গেল ভাড়া পরিশোধ করতে। রিক্সা চালক পেছনে হাহাকার করে উঠলেন, কিন্তু মেহসানা তখন ধরাছোঁয়ার বাইরে। সে ততক্ষণে বাগান পেরিয়ে ড্রয়িং রুমের দরজায় করাঘাত করছে। রিক্সা চালক বেচারা গেটের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলেন আর কপালে হাত দিয়ে বসে পড়েন। ঠিক তখনই সদর গেটের সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো আদ্রিয়ান, আর তার কোলে থেকে লাফিয়ে নামলো ছোট্ট টুইঙ্কেল। টুইঙ্কেলের এক হাতে একটা বড় রঙিন আইসক্রিম, অন্য হাতে একটা খেলনা বেলুন। আদ্রিয়ান পকেট থেকে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখলো একজন রিক্সা চালক বেশ বিরক্তি আর অসহায়ত্ব নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন। আদ্রিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আদ্রিয়ান মুহূর্তেই ঝুঁক বুঝে নিল দোষী মেয়ে আর কেউ নয়, নির্ঘাত মেহসানা। সে পকেট থেকে মানিব্যাগ বের করে ভাড়ার দ্বিগুণ টাকা চাচার হাতে গুঁজে দিয়ে মৃদু হেসে বলল, চাচা আপনি যান, ওই মেয়েটা আসলে একটু বেশি ইমোশনাল, আপনি কিছু মনে করবেন না। টুইঙ্কেল আইসক্রিম ছাড়তে ছাড়তে বলল, চাচু, নিশ্চয়ই মিমি এসেছে। ও এসে এখন বাণীকে বকা দিবে। চলো চলো, আমরা বাণীকে বাঁচাই। ভেতরে তখন রীতিমতো জেরা চলছে। মেহসানা তৃষার রুমের দরজা ঠেলে ঢুকেই তৃষাকে জড়িয়ে ধরল। তারপর আবার পরক্ষণেই ছেড়ে দিয়ে দুই কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। তৃষার ব্যান্ডেজ করা হাতটা নড়ে উঠতে এসে যন্ত্রণায় একটু কুঁকড়ে গেল। মেহসানা চিৎকার করে উঠল, তৃষা, তুই কি চাস আমার হার্ট অ্যাটাক হোক? ফোন করে একবার জানাতে পারলি না? আমি ভাবলাম তোর বুঝি আজ ক্লাসে প্রেজেন্টেশন আছে, আর তুই এখানে হাত ভেঙে শুয়ে আছিস। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তুই যদি আজ হসপিটালের মর্গে থাকতিস তবে আমার কি হতো একবার ভেবেছিস তুই? তৃষা আমতা আমতা করে বলল, মিহু শোন, আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু 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 কি? হ্যাঁ কিন্তু কি? তোরে কেয়ারলেস কেন তুই? আর এই যে হাতটা, এটা কি তুই মাটির পুতুলের হাত ভাবিস? শখ কত তোর সুপারম্যান হওয়ার? মেহসানা যেন একাই 100টা প্রশ্নের তোপ ডাকছে। তৃষা জবাব দিতে গিয়ে কুলি উঠতে পারছে না। সে অসহায়ের মতো বলল, আরে বাবা, আমি তো ঠিক আছি, জাস্ট সামান্য একটু ব্যান্ডেজ। সামান্য ব্যান্ডেজ? তোর মাথাটা কি গোবর দিয়ে ভরা? সামান্য ইনজুরি থেকে এই ইনফেকশন হতে পারে যে, সেটা জানিস তুই? আজ থেকে তুই আমার নজরবন্দি থাকবি। আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনবো আর তুই সেটা গিলবি, কোনো বাহানা চলবে না। মেহসানার শাসনের যখন তৃষার নাজেহাল দশা, ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ান দরজার মৃদু করাঘাত করে ভেতরে প্রবেশ করল। টুইঙ্কেল কোল থেকে নেমে তৃষার বেডে গিয়ে বসল। আদ্রিয়ান মেহসানাকে দেখে বলল, মিস মেহসানা, ভলেন্টিয়ারি সার্ভিসটা কি একটু কমানো যায়? আপনার এই ভলেন্টিয়ারি দৌড়ের চক্করে গেটের রিক্সা চালক তো বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ভাবলেন আধুনিক যুগে কোন ডাকাত তার রিক্সায় চড়েছে। মেহসানা হঠাৎ থেমে গেল। তার মনে পড়ল সে সত্যি ভাড়া দেয়নি। সে লজ্জায় আর আড়ষ্টতায় লাল হয়ে গেল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে বলল, ওহ, আমি আসলে খেয়াল করিনি, সরি। আপনি কত টাকা দিয়েছেন? আদ্রিয়ান পকেটে হাত গুজে তৃষার দিকে আর চোখে চাইল এবং মেহসানাকে উদ্দেশ্য করে বলল, মনে করবেন না, টাকার চিন্তা পরে হবে। আপাতত আপনার এই হাই ভলিউমের রেডিওটা একটু অফ করুন। ভাবি এমনিতেই পেশেন্ট, তার উপরে আপনার এই শব্দ দূষণ সইবার মতো ক্ষমতা বোধ হয় ওনার আপাতত নেই। আমার মাদার ইন্ডিয়া অলরেডি আর্য ভাইকে এক প্রস্ত ধুয়ে দিয়েছেন। এখন আপনি কি ভাবিকে ধোয়ার দায়িত্ব নিয়েছেন? মেহসানা মুখটা বাংলার পাঁচের মতো করে চুপ করে গেল। টুইঙ্কেল মাঝখানে ফোড়ন কাটল। মিমি, তুমি বাণীকে বকো না তো। বাবা বলেছে বাণী অনেক ব্রেভ। পাপ্পা আজ বাণীকে কোলে করে, ও না, পাপা তো সিট বেল্ট বেঁধে দিয়েছিল। আদ্রিয়ান তৃষার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাবি, সাবরিনা নিচ থেকে খাবার আনছে। আর্য একটু বাইরে গেছে বিশেষ প্রয়োজনে, কিন্তু যাওয়ার আগে 10 বার আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে তোমার খবর রাখতে। মেহসানা যখন এসেছে তখন ওকে একটু কন্ট্রোল করো, না হলে শুকনীরের শান্ত পরিবেশটা আজ
বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। তৃষা আদ্রিয়ানের কথার আড়ালে আর্যর সেই গোপন উদ্বেগের আভাস পেয়ে দৃষ্টি সংকুচিত করল। মেহসানা তখনও গাল ফুলিয়ে বসে আছে। আদ্রিয়ান আবার বলল, মিস মিমি, আপনার ভাড়াটা কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখছি। সুদসহ উসুল করা হবে। এখন চলুন নিচে, আমার মাদার ইন্ডিয়া স্পেশাল লাঞ্চ বানাচ্ছেন। আপনার এই স্যুপে চেয়ে সেটা অনেক বেশি মুখরোচক হবে। মেহসানা বিরক্ত হয়ে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি কি সবসময় আমাকে খোঁচা দিতে না পারলে পেটের ভাত হজম করতে পারেন না বুঝি? আদ্রিয়ান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সেটা তো একটা আর্ট, মিস মিমি। আর আপনি তো জানেন আর্ট সবসময় ফ্রিতে পরিবেশন করা হয় না। চলেন ম্যাডাম, অনেক বকে ফেলেছেন। এখন একটু কিছু খাওয়া উচিত তো, তাই না? হ্যাঁ চল। সুখ নীরে ডাইনিং টেবিলে আজ যেন এক মিলন মেলার কেন্দ্রবিন্দু। হামিদা বেগমের হাতের রান্নার সুবাসে মম করছে চারপাশ। সাদা ধবধবে ভাতের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজ, বেগুন ভাজি আর পাতলা ডাল, বাঙালি রসনার সবটুকু আয়োজনই সেখানে বিদ্যমান। মেহসানা তৃষার পাশে বসে তার সেবা করার চেয়ে বেশি ব্যস্ত হামিদা বেগমের সাথে গল্প জমিয়ে তুলতে। হামিদা বেগম মেহসানার প্লেটে এক টুকরো বড় ইলিশ তুলে দিয়ে বললেন, খাও মা। মেহু, কতদিন পর এলে? তিশার সাথে তোমার বন্ধুত্ব তো সেই ছোটবেলা থেকে, তাই না? মেহসানা একগাল হেসে জবাব দিল, জি চাচিমা, এই বাঁদরটাকে সামলাতে সামলাতেই তো আমার অর্ধেক জীবন শেষ। দেখেন তো, নিজের হাতটা ব্যান্ডেজ করে কি এক অবস্থা করে রেখেছি। আমি তোকে বলেছি, এরপর যদি এমন কিছু করিস তবে তোকে দড়ি দিয়ে না বেঁধে রাখবো। মৃত্তিকা আর সাবরিনা মুখ টিপে হাসল। সাবরিনা বলল, মা দেখেছো, মেহু আপু ঠিক তোমার মতো করেই তৃষ্ণা ভাবিকে বকছে। তোমরা দুজন মিলে একটা টিম বানালে মন্দ হতো না। আদ্রিয়ান তখন টেবিলের অন্য প্রান্তে বসে আয়েশ করে ইলিশের কাটা বাচ্ছিল। সে বাঁকা চোখে মেহসানার দিকে তাকিয়ে বলল, মাদার ইন্ডিয়া, তুমি মিস মিমিকে একটু সাবধানে খেতে বলো। উনি যেভাবে কথা বলছেন আর খাচ্ছেন, তাতে যে কোনো সময় মাছের কাঁটা ওর গলায় সার্জারির প্রয়োজন ঘটাতে পারে। আর ওনার হাই পিস ভয়েস শুনলে তো এমনিতেই ইলিশ মাছও ভয় পেয়ে প্লেট থেকে লাফ দিবে। মেহসানা আদ্রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি নিজের প্লেটে মনোযোগ দিন। আমার গলার কাঁটা বা ভলিউম নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। হামিদা বেগম আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল, আদ্রিয়ান, মেহমান মেয়েটার সাথে এভাবে কথা বলিস না। ও কত কষ্ট করে তৃষাকে দেখতে এসেছে। আদ্রিয়ান কাঁধ নাচিয়ে বলল, কষ্ট তো আমি করলাম মা। রিক্সা ভাড়ার স্পন্সরশিপ থেকে শুরু করে এই শব্দ দূষণ সহ্য করার সবাই তো আমার উপরে দিয়ে যাচ্ছে। খাওয়ার মাঝপথে মেহসানা হঠাৎ সজোরে এক লোকমা মুখে দিল। হামিদা বেগম আজ তরকারিতে একটু ঝাল বেশি দিয়েছিলেন। ভুলবশত কাশ্মীরি মরিচের গুঁড়া একটু বেশি পড়েছে। মেহসানা প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে শব্দ করে জিভ বের করে বাতাস টানতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আদ্রিয়ান এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বলল, কি হলো মিস মিমি, হঠাৎ করে সাপের মতো শীষ দিচ্ছেন কেন? আমাদের মাদার ইন্ডিয়া কি তবে অজান্তেই নাগামরিচ এর বদলে কোনো অগ্নিগোলার তরকারিতে মিশিয়ে দিয়েছে? মেহসানা জলের গ্লাসটা এক চুমুকে শেষ করে হাঁপাতে হাঁপাতে বলল। ঝাল। আদ্রিয়ান খিলখিল করে হেসে উঠল। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বিদ্রুপের স্বরে বলল, আরে এটা তো সাধারণ ঝাল। আপনার মতো সুপার গার্ল যে সামান্য মরিচের ঝালে এভাবে কুপোকাত হবে তা তো বুঝিনি। আপনি তো কিছুক্ষণ আগে ভাবিকে হিরোইজম নিয়ে লেকচার দিচ্ছিলেন, এখন নিজের বীরত্ব কোথায় গেল? এই ঝালটা স্রেফ আপনার ওই উচ্চ স্বরের রেডিওটাকে একটু মিউট করার জন্য ন্যাচারাল মেডিসিন। মেহসানা রাগে আর ঝালে লাল হয়ে চেঁচিয়ে উঠল, আপনি একটা আস্ত অসভ্য লোক। কেউ এভাবে বিপদে পড়লে হাসে? চাচিমা, দেখেন আপনার ছেলে কি বলছে। হামিদা বেগম এবার আদ্রিয়ানের পিঠের সজোরে এক চড় বসিয়ে দিলেন। আদ্রিয়ান বিষম খেয়ে প্রায় কাশতে শুরু করলো। হামিদা বেগম কড়া সুরে বললেন, আদ্রিয়ান, একদম চুপ কর বলছি। মেয়েটা ঝালে কষ্ট পাচ্ছে আর তুই ওকে খোসা দিচ্ছিস?
তোর লজ্জা করে না? যা ফ্রিজ থেকে দই বের করে নিয়ে আয় ওর জন্য। আর একটা কথা বললে আজ তোকে ডাইনিং থেকে বের করে দিব। মৃত্তিকার সাবরিনা হো হো করে হেসে উঠল। সাবরিনা তিশার কানে কানে বলল, ভাবি দেখেন, আমাদের বাড়িতে বিনোদনের অভাব নেই। আদ্রিয়ান ভাইকে ধমক দেওয়ার জন্য আম্মুই সেরা। তৃষা তার সুস্থ বাম হাত দিয়ে মেহসানের মাথায় হাত বুলিয়ে দিল। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বলল, আদ্রিয়ান ভাইয়া, আপনি বোধহয় ভুলে গেছেন মেহু কিন্তু লড়াকু মেয়ে। ঝাল কমলেও কিন্তু আপনার সুদে আসলে সব শোধ করে দেবে। আদ্রিয়ান দইয়ের বাটিটা মেহসানের সামনে ধপাস করে রেখে গজগজ করতে করতে বলল, শোধ তো অলরেডি হয়ে গেছে। মাদার ইন্ডিয়ার হাতে ওই প্রকাণ্ড চরটার দাম অনেক। মিস মিমি, আপনার এই ঝাল খাওয়ার নাটক দেখার জন্য আমাকে আজ অনেক বড় মাসুল দিতে হলো। মেহসানের দইয়ের এক চামচ মুখে দিয়ে শান্তি পেল। সে বিজয়ী হাসি হেসে আদ্রিয়ানকে বলল, শাস্তি তো কেবল শুরু মিস্টার সার্জেন্ট। আপনি রিক্সার ভাড়া দিয়েছেন বলে কি ভেবেছেন? হ্যাঁ, আমি আপনার সব কথা মুখ বুজে সইব? নো নেভার। হামিদা বেগম স্নেহ ভরে মেহসানার দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ানের কথা ছাড়ো মা, ও একটু ওইরকমই। তোমরা দুই বন্ধু মিলে আড্ডা দাও, আমি ফল কেটে আনছি। ডাইনিং টেবিলের এই খুনসুটি আর হাসাহাসিতে তৃষার ইনজুরির ব্যথাটা যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেল। সে অনুভব করল সুখ নীলের এই প্রাণবন্ত মানুষগুলোর মাঝেই তার আসল সুখ লুকিয়ে আছে। সন্ধ্যা নেমেছে সুখ নীলে। পশ্চিম আকাশে গোধূলির শেষ রক্তিম আভা তখনও বিলীন হয়নি। তবে ডাইনিং হলের আড্ডাটা এখন ড্রয়িং রুমে এসে জমেছে। জানালার পর্দার আড়াল দিয়ে ফুরফুরে বাতাস লহর তুলছে। মৃত্তিকা, সাবরিনা, আদ্রিয়ান আর মেহসানা মিলে তখনও আগের ডিনারের সেই হাসাহাসি আর খুনসুটির রেশ টেনে চলেছে। তৃষা সোফার এক কোণে আতশোয়া হয়ে বসে আছে। তার ল্যাভেন্ডার কামিজের ওপর ব্যান্ডেজ করা হাতটা এক বিষণ্ণ শুভ্রতা ছড়িয়ে রেখেছে। ঠিক তখনই সদর দরজায় ভারী পাল্লাটা খুলে গেল। একরাশ শীতল হাওয়া আর চিরচেনা সেই কাষ্ঠল পারফিউমের সুবাস নিয়ে ঘরে প্রবেশ করলো আর্য। সারাটা দিন বাইরে ধকল গাছে। তার শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, ঘাড়ের কাছে দু একটা বোতাম খোলা। তার এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ধরা বেশ বড়সড় একটি পলিথিন ব্যাগ, যার ভেতরে দিয়ে উকি দিচ্ছে হরেক রকমের ফলের ঝুড়ি আর কিছু ঔষধের কৌটা। আর্যর উপস্থিতি মাত্রই ড্রয়িং রুমের সেই উচ্চকিত হাসাহাসি যেন এক পলকে স্থিমিত হয়ে এলো। সে কারো দিকে না তাকিয়ে একদম সরাসরি তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘকায় ছায়াটা তৃষার উপর পড়তেই মেয়েটা একটু নড়ে চড়ে বসল। আর্য পকেট থেকে চাবির রিংটা টিপিয়ে ওপর রেখে বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করল,